যে জিনিসটা বলতে চাই, করোনা ভাইরাসের এই সময়ে আমি আশা করব যে আপনারা সবাই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন এবং আপনারা ফ্যামিলি মুক্ত থাকবে এবং সবাই সুস্থ থাকেন। করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে আমি বলতে চাচ্ছি যে করোনা ভাইরাস কার হবে কি হবে না এটা যেমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি ক্যাটারাক্ট সার্জারি করেন আপনার কমপ্লিকেশন হবেই। এটার থেকে আপনার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, এবং এই কমপ্লিকেশন থেকে আপনাকে সেভ হইতে হলো। রোগীকে আপনি যদি নিরাপদ মানে রোগীকে যদি কমপ্লিকেশন ফ্রি করতে চান আপনি পারবেন না, কমপ্লিকেশন থাকবেই। তবে একটা জিনিস আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে, হাউ টু ম্যানেজ দ্য কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। এবং ক্যাটারাক্ট সার্জারির প্রত্যেকটি ধাপেই আপনাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে, অ্যাটেনশনের কোনো ঘাটতি থাকা চলবে না। এখন আসি আমরা ক্যাটারাক্ট কি, ক্যাটারাক্ট সম্বন্ধে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর অধ্যাপক জালাল আহমেদ স্যার গতদিন আপনাদের ক্লাস নিয়েছেন, ফলে আমি ডিটেলস এখানে যাচ্ছি না। তবে ক্যাটারাক্ট সার্জারি কমপ্লিকেশন পড়ানোর পূর্বে আরেকটা জিনিস আপনাদের খুবই গুরুত্ব সহকারে ভাবতে হবে, সেটা হচ্ছিল কাউন্সেলিং। পেশেন্টকে যদি আপনি প্রপারলি অপারেশনের আগেই কাউন্সেলিং করতে পারেন তাহলে ক্যাটারাক্ট কমপ্লিকেশন যদি হয় সেটা ম্যানেজ করতে আপনাদের অনেক হেল্প করবে। পেশেন্টকে আপনি বললেন যে আপনার ছানি হয়েছে, আপনি ছানি অপারেশন করতে হবে। পেশেন্ট বলতে পারে যে না, আমি ছানিতে অপারেশন করব না, আমারও এখন অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আর ছানি দরকার নেই অপারেশন করার। তখন আপনাকে বলতে হবে হ্যাঁ, আপনার এই বয়সে ছানি অপারেশন করতে হবে, কারণ আপনি যদি ছানি অপারেশন না করেন আপনার ভিশন লস হতে পারে, আপনি চোখে নাও দেখতে পারেন, তখন অন্যের উপরে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এছাড়াও কি হতে পারে, যদি ছানি অপারেশন না করেন তাহলে আপনার চোখের প্রেসার বেড়ে যেতে পারে, সেটাকে আমরা বলি ফ্যাকোমরফিক গ্লুকোমা অথবা ফ্যাকোলাইটিক গ্লুকোমা অথবা ডিসলোকেশন লেজ হতে পারে। তখন আপনার চোখের প্রেসার অনেক বেড়ে যাবে। এই চোখের প্রেসার বাড়ার জন্য আপনি তীব্র ব্যথা হবে, অসহ্য যন্ত্রণা হবে চোখে। এই যন্ত্রণাটা অনেক সময় আমরা লেবার পেইনের সাথে তুলনা করতে পারি। আরেকটা কি হতে পারে, যে আপনি যদি চোখের পিছনে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা আপনার চোখের এক্সামিনেশনও করতে পারবো না এবং কোনো চিকিৎসাও দিতে পারবো না, ফলে আপনাকে চোখের সার্জারি অবশ্যই করতে হবে। রোগী ধরেন কনভিন্স হলো, এখন বলতে পারে যে আপনি কিভাবে সার্জারিটা করবেন স্যার। সেই সার্জারির হিস্ট্রিটা আমরা দেখি যে কাউচিং, আমার জনশ্রুতি আছে কাউচিংটা আমাদের উপমহাদেশে শুরু হয়েছিল। এখানে কি করে, জাস্ট লেন্সটাকে ভিজুয়াল অ্যাক্সিস থেকে সরায় দেয়, দিত আর কি, তখন দেখা যেত। এরপর আসলো ইন্টারক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, এখানে টোটাল লেন্স এবং লেন্স কাভারিং অর্থাৎ ক্যাপসুল সহ বের করে আনা হতো। এখানে মানে প্রায় ভিট্রাস লস হতো, অনেক কমপ্লিকেশন হতো। এরপর আসলো এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, আমরা এখন যেটা করতেছি এসআইসিএস এবং ফ্যাকোইমালসিয়েশন। ফ্যাকোইমালসিয়েশন এসআইসিএস বোথ ক্ষেত্রে দেখেন আপনাকে ইনসিশন দিতে হবে, স্ক্লাল টানেল করতে হবে অথবা ক্লিয়ার কর্নিয়াল টানেল করতে হবে, এরপরে রেক্সিস করতে হবে, তারপরে লেন্সটা ডেলিভারি করতে হবে। এসআইসিএস এ আমরা কি করি, লেন্সটা ডেলিভারি করি উইথ দ্য হেল্প অফ ভেক্টিস, আর ফ্যাকোইমালসিয়েশনে কি করি, আমরা লেন্সটাকে ইমালসিফাই করে নিই। এই যে আমরা ইনসিশন দিচ্ছি, রেক্সিস করতেছি, ইমালসিফিকেশন করতেছি, এখানে কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয়। তখন কি হলো, লেজার ক্যাটারাক্ট সার্জারি চলে আসলো। আপনারা সৌভাগ্যবান যে আপনাদের এই যুগে এই লেজার ক্যাটারাক্ট সার্জারি চলে আসছে। আমাদের ভিতরে অনেকে হয়তো এই অপরচুনিটিটা নিতে পারতেছে, তারা লেজার ক্যাটারাক্ট সার্জারি করতে পারতেছে, কিন্তু আমরা অনেকেই পারতেছি না। লেজার ক্যাটারাক্ট সার্জারি এসে বললো কি যে না, তোমাকে ইনসিশন দিতে হবে না, আমি ইনসিশন করে দেবো, আমি রেক্সিস করে দেবো তোমাকে, এবং আমি তোমাকে লেন্স ফ্র্যাগমেন্টও করে দেবো, তুমি শুধু ইমালসিফাই করে বের করে নিয়ে আসবে। কত সহজ দেখেন হয়ে গেল সার্জারিটা। এরপর আসলো NG20, উনি এসে বললেন যে না, তোমার তো যে অপারেশন করার সময় দেখা যাচ্ছে যে মাইক্রোস্কোপ বারবার অ্যাডজাস্ট করতে হয়, কর্নিয়া থেকে পোস্টেরিয়র এই ইন্টারফেস অফ দি পোস্টেরিয়র ক্যাপসুল দেখার জন্য তোমাকে বারবার অ্যাডজাস্ট করতে হয়, তোমাকে এই অ্যাডজাস্টের ঝামেলা থাকবে না, তুমি একবার সেট করে নেবা, তুমি সবকিছু দেখতে পারবা। এই টেকনোলজিতে আসলো এবং এর সঙ্গে সঙ্গে সে বললো ইনজিনিউটি যে না,
তুমি এর বাইরেও তোমাকে আমি কি দেবো, 3D ভিজুয়ালাইজেশন দেবো, যাতে তুমি প্রপারলি স্ট্রাকচার গুলো দেখতে পারো, অপারেশন করতে পারো। দেখেন আপনাদের জন্য কত অপরচুনিটি চলে আসছে, এর পরও কমপ্লিকেশন থাকবেই। কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারিটাকে আপনারা যদি সহজভাবে বুঝতে হলে আমি একটা উদাহরণ দেব, অন্য কিছু অন্যভাবে নিয়েন আপনারা। এটা হচ্ছিল জাস্ট দাম্পত্য সম্পর্কের মতো। দাম্পত্য সম্পর্ক হতে পারে মধুর হতে পারে, অম্ল মধুর হতে পারে, অথবা শুধু তিক্ত হতে পারে। এই যে সম্পর্কটা কিন্তু আপনাকে আজীবন মেনটেন করতে হবে, এবং সেই সফল যে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে, সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। আপনার এই সমস্যাগুলো সারা জীবন থাকবে কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারিতে, কমপ্লিকেশন সারা জীবন থাকবে, আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তবে আপনি কত সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে পারতেছেন তার উপর নির্ভর করবে আপনি কত ভালো সার্জন অথবা দক্ষ সার্জন। আপনি সার্জারি করলেন না বলে আমি সার্জারি করবো না, কমপ্লিকেশন দরকার নেই, কিন্তু আপনার কাছে কমপ্লিকেশন নিয়ে রোগী আসতে পারে। সেখানে আপনি যদি প্রপারলি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার স্কিলনেসটা আপনি ডেভেলপ করতে পারবেন। এখন আমরা আসি কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারিকে আমি দুইটা হেডিং এ ভাগ করতে চাই। একটা হচ্ছে কমপ্লিকেশনস ইন নরমাল ক্যাটারাক্ট, এর বাইরেও কিন্তু আরেকটা ক্যাটারাক্ট আছে, সে আগের থেকে কমপ্লিকেটেড, অর ক্যাটারাক্ট ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা এই দ্বিতীয়টা পরে আলোচনা করব, আমরা প্রথমেই আজকে আলোচনা করব কমপ্লিকেশন ইন ক্যাটারাক্ট সার্জারি। ক্যাটারাক্ট সার্জারি কমপ্লিকেশন পড়ার পূর্বে আপনাদেরকে কয়েকটা ফ্যাক্টর আপনাকে অবশ্যই জানতে হবে এবং সবসময় মনে রাখতে হবে। সেটা কি? কন্ডিশন অফ দ্য আই and the comorbidity of the patient. Patient evaluation both preoperative and postoperative. Preoperative evaluationটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে আপনাকে অকুলার ফাইন্ডিংস এবং সিস্টেমিক ফাইন্ডিংস গুলোকে জানতে হবে, প্রপারলি জানতে হবে। তার ড্রাগ হিস্ট্রি নিতে হবে। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো অপারেশন যদি রোগীগুলো ইউজ করেন তাহলে ওইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হয় অপারেশন করবে। এছাড়াও কোনো কোমরবিডিটি আছে, যেমন আমাদের ডায়াবেটিস, রেনাল ফেলার, এগুলোকে আপনাকে ট্রিট করতে হবে, ম্যানেজ করতে হবে। তারপর ডিসিশন নিতে হবে আপনি অপারেশন করবেন কি করবেন না, কিংবা কতদূর পরে করবেন। ওটি এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপার্টিস অফ দ্য সার্জিক্যাল টিম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওটি এনভায়রনমেন্ট আপনি যদি ঠিক না থাকে, ওটি এনভায়রনমেন্ট যদি আপনি ঠিক থাকে তাহলে অনেক কমপ্লিকেশন আপনি অ্যাভয়েড করতে পারবেন। স্টেরিলাইজেশন, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি এরপরে আসতেছে ডিফারেন্ট সার্জিক্যাল টেকনিক্স। হ্যাঁ, আপনি কিভাবে সার্জারি করবেন সেটা আপনি অ্যাডাপ্ট করে নেবেন। অ্যাভেলেবিলিটি অফ দ্য কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট, এখানেও আপনাকে কম্প্রোমাইজ করা যাবে না। কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনাকে সার্জারি করতে হবে। স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ এক্সপিরিয়েন্স অফ দ্য সার্জন, এটা টাইম বিং, এটা সময়ের উপর নির্ভর করবে। আপনি ধীরে ধীরে স্কিল সার্জন হয়ে উঠবেন। কারণ লেখার দরকার নাই, আমরা এই পুরো জিনিসটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, শুধু আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, কারণ আমি কিছু কিছু টিপস দেবো, যে টিপস গুলো আপনার যদি মনে রাখতে পারেন তাহলে হয়তো সার্জারি আপনাদের জন্য খুব সহজ হতে পারে। কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি আমরা আলোচনা করার সময় আমরা তিনটা ভাগে ভাগ করছি। এখন আপনাদেরকে আমি কিছু সময় হয়তো প্রি অপারেটিভ রুমে নিয়ে যাব, কিছু সময় পার অপারেটিভ রুম, হ্যাঁ আপনি অপারেশন করতেছেন, এবং পোস্ট অপারেটিভ মানে ফার্স্ট পিওডিতে নিয়ে যাব, অথবা আউটডোরে আপনাকে নিয়ে যাব। এখন আমরা যদি প্রি অপারেটিভ চিন্তা করি, যে অ্যানেস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশনস মেইনলি প্রি অপারেটিভ হয়, অ্যানেস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশন। আপনি প্রি অপারেটিভ রুমে গেছেন, রেট্রোভালভাল ব্লক দিচ্ছেন, প্রথম ছবিতে দেখেন রেট্রোভালভাল ব্লক দিচ্ছেন, এবং সেকেন্ড ছবিতে দেখেন আপনার ব্লক দেওয়ার সময় পারফোরেশন হয়ে গেছে। এখানে আমার সিম্পল টিপস হলো যে আপনি যখন এই নিডলটা পুশ করবেন ব্লক দেওয়ার সময়, তখন নিডলটাকে আপনি একটু ডাইনে ভাবে ঘোরান। যদি আইবল মুভ করে তাহলে আপনাকে নিশ্চিত হবে যে এটা পারফোরেশন হয়ে গেছে। আর এরপরে আপনি কি করতে পারেন, যে আপনি ইনজেকশনটা আপনি করেন, কি বলে সাক করেন। যদি ব্লাড না আসে তাহলে আপনি ভাববেন যে ওখানে কোনো ভেসেল ইনজুরি হয় নাই। এখন ভেসেল যদি ইনজুরি হয় কি হতে পারে, তখন আমরা বলি রেট্রোভালভাল হেমোরেজ। তাহলে আর কি হতে পারে এখানে, রেট্রোভালভাল হেমোরেজ, পারফোরেশন অফ ব্লক এন্ড কর্নিয়াল ইডেমা। রেট্রোভালভাল হেমোরেজে দেখেন যে আপনি কিভাবে বুঝবেন, হঠাৎ করে দেখবেন যে এটা আইবলটা সামনের দিকে বের হয়ে আসতেছে, আইলিড গুলো টাইটেনিং হয়ে গেল, কেমোসিস এন্ড সাবকনজেন্টিভাল হেমোরেজ হয়ে গেছে, এবং
আইবলটা অনেক শক্ত হয়ে গেছে। ম্যানেজমেন্ট একটাই, পোস্টপন সার্জারি। সার্জারিতে অবশ্যই অবশ্যই আপনি করবেন না। গিভ জেন্টল ম্যাসেজ অ্যান্ড প্রেশার টিল আই বিকাম সফট। পারফোরেশন অফ দ্য গ্লোভ যদি হয়ে যায়, সাধারণত হাই মায়োপিক পেশেন্টে হতে পারে এগুলা, সেখানেও আপনাকে সার্জারি পোস্টপন করতে হবে এবং ফার্দার ইভালুয়েশন করতে হবে। আর রেট্রোভালভাল হেমোরেজের ক্ষেত্রে আপনি পরের দিনই একটা সিটি স্ক্যান যদি সম্ভব হয় অবশ্যই একটা সিটি স্ক্যান করবেন এবং দেখবেন যে অ্যামাউন্ট অফ হেমোরেজ কতটুকু, এবং এই ফার্দার অপারেশনের জন্য আপনার এটাকে হেল্প করতে হবে। কর্নিয়াল ইডেমা অনেক সময় আমরা দেখি আগের দিন আমরা প্রিঅপারেটিভ অর্ডার দিই যে পরের দিন সকাল 8টা থেকে অক্সিজেন অথবা ট্রফেন 10 মিনিট পর পর নেবে। রুগীটা তো 10 মিনিট পর পর নিতেই আছে, অথবা সিস্টার 10 মিনিট পর পর দিচ্ছে, এবং দুটোর সময় ওই রুগীটা আপনার অপারেশন টেবিলে গেল এবং দেখলেন যে কর্নিয়াল ইডেমা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি বলবো যদি কর্নিয়াল ইডেমা খুব বেশি হয় তবে অবশ্যই পোস্টপন করবেন। তাহলে আপনি এই দেখেন যে প্রি অপারেটিভেই আপনার কিন্তু অপারেশন শেষ, আপনার অপারেশন টেবিল পর্যন্ত যেতে হলো না। তাহলে এইগুলোকে অ্যাভয়েড আপনাকে অবশ্যই করতে হবে, রেট্রোভালভাল হেমোরেজ, পারফোরেশন অফ দ্য গ্লোভ এন্ড কর্নিয়াল ইডেমা। পারাপোরেটিভ কমপ্লিকেশন, পারাপোরেটিভ কমপ্লিকেশন আমরা আলোচনা করব স্টেপ অনুযায়ী, যে সার্জিক্যাল যে স্টেপ গুলো আছে সেই স্টেপ অনুযায়ী আলোচনা করব, এবং আপনারাও এটা মনে রাখার জন্য আপনারা এই স্টেপ অনুযায়ী মনে রাখবেন। তাহলে দেখবেন পরীক্ষার সময় আপনাদের ওই মুখস্থ করতে হবে না, আপনারা নিজেরাই লিখতে পারবেন কিংবা নিজেরাই বলতে পারবেন। পারাপোরেটিভ কমপ্লিকেশনে আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রথমে কি দেই, ইনসিশন দেই, তাই ইনসিশন রিলেটেড আলোচনা করব। রেক্সিস রিলেটেড, পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার, কর্নিয়াল এন্ডোথেলিয়াল ইনজুরি, iododialysis, vitreous loss, posterior loss of lens fragments, or drop down of nucleus, supracoidal hemorrhage. এখন আমরা আসি ইনসিশন রিলেটেড। ইনসিশন রিলেটেড আমরা কি দেই, কনজাংটিভাল ইনসিশন দেই, স্ক্লেরাল টানেল, স্ক্লেরাতে ইনসিশন দেই, স্ক্লেরাল টানেল করি এবং কর্নিয়াল টানেল। এখানে কি হতে পারে, এই ইনসিশন গুলো র্যাগ মার্জিন হতে পারে। যদি আমরা প্রপার রিমুভাল অফ দ্য টেনন্স করি এসআইসিএস এর ক্ষেত্রে এবং শার্প ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তাহলে আমরা এই জিনিসটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারি। র্যাগ মার্জিন রাখা যাবে না, কারণ র্যাগ মার্জিন থাকলে কি হবে, সেখান থেকে লিকেজ হবে, লিকেজ হলে ওখান থেকে আর কি হতে পারে, ইনফেকশন আপনার অ্যান্টেরিয়র চেম্বারে ট্রান্সমিট করতে পারে। ফলে খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাপ। আপনার ওই উনটা ঠিক মতো হিল হবে না, সিল হবে না, আপনাকে সেলাই দেওয়া লাগতে, স্টিচ দেওয়া লাগতে পারে। ফলে এই যে ইনসিশন দিলেন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ, সুন্দরভাবে ইনসিশন দিতে হবে। বাটন হোল এবং প্রিম্যাচিওর এন্ট্রি, এই ক্ষেত্রেও আপনাকে এই যে টানেল করলেন, বাটন হোল অ্যাভয়েড করার জন্য আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে যাতে সিঙ্গেল প্লেনে আপনি ইনসিশন দিতে পারেন এবং সিঙ্গেল অ্যাটেম্পটে ইনসিশনটা আপনার টানেলটা করতে পারেন। প্রিম্যাচিওর এন্ট্রি অ্যাভয়েড করার জন্য আপনি অবশ্যই ক্রিসেন্ট নাইফটাকে যখন কর্নিয়াল টার্ন করবেন তখন ডাউনহিল রাখবেন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, অনেক সময় আমরা দেখি বিগিনারদের ক্ষেত্রে এটা হয় যে কনজাংটিভা যে ইনসিশন দিচ্ছেন সেটা অনেক বড় দিয়ে দেন, ফলে ঠিক মতো আপনি হোল্ড করতে পারতেছেন না। চঙ্গলজাবা যদি আপনি না ধরতে পারেন, ধরার জায়গা নেই, তাহলে কি করবে, আপনার পরের স্টেপ গুলা যখন টানেল করবেন, যখন ইনসিশন দিবেন, তখন দেখছেন আপনার অনেক অসুবিধা হচ্ছে। এই জন্য আমি বলবো যে আপনারা ক্যালিপার দিয়ে সাইজটা, এই ইনসিশন সাইজটাকে ঠিক করে নেবেন, কতটুকু করবেন, কনজাংটিভা ইনসিশন কতটুকু দেবেন। 6 মিলিমিটার আমাদেরও ছিল অপটিক্সের ডায়ামিটার, 6 মিলিমিটার যথেষ্ট। তারপরে নির্ভর করে যে লেন্সের সাইজের উপরে। লেন্স যদি দেখেন আপনার বড়, হার্ড নিউক্লিয়াস, অবশ্যই আপনি তখন 6 থেকে 8 পর্যন্ত ইনসিশন দেবেন। সফট নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াস 6 এ যথেষ্ট। এরপরে কি হতে পারে, ডেসিমেটস মেমব্রেন ডিটাচমেন্ট হতে পারে, থার্মাল বার্ন হতে পারে। তাহলে ইনসিশন রিলেটেড আমরা এই জিনিসগুলা সমস্যা হতে পারে, এইগুলোকে আমাকে অবশ্যই প্রথমে, যদি আপনি ইনসিশন ভালো না হয় তাহলে পরবর্তী ধাপগুলো দেখবেন আপনার সমস্যা আরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আসছে রেক্সিস রিলেটেড। রেক্সিস রিলেটেড কি হতে পারে, স্মল রেক্সিস হতে পারে, প্রাইমারি রেক্সিস এক্সটেনশন হতে পারে, দ্যাটস মে লিড টু পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার। হ্যাঁ, আপনার স্মল রেক্সিস হয়ে গেছে, আপনি অডিট করার কিছু নাই, আপনি এটা ডাবল রেক্সিস করেন। ডাবল রেক্সিস যদি না করতে পারেন, আপনি রেডিয়াল ইনসিশন দেন, রেডিয়াল এক্সটেনশন করেন। রেডিয়াল এক্সটেনশনটা আমরা কি দ্বারা করি, সিস্টেম দিয়ে করি। তবে আমি বলবো যে আপনারা সিস্টেম দিয়ে রেডিয়াল এক্সটেনশন দেবেন না, আপনারা জাস্ট এই
একটু বড় করে দিতে পারেন। স্যার নেটওয়ার্কের মনে একটু সমস্যা হয়েছে, আপনার ইটা চলে গেছে স্যার, প্রেজেন্টেশনটা। লাইন তো দেখা যাচ্ছে আছে, এখন কি আছে? হ্যাঁ জি স্যার, আবার একটু দেন স্যার, ওই শেয়ার, স্ক্রিন শেয়ারটা স্যার আবার একটু দেন স্যার। স্ক্রিন শেয়ারটা আবার দেবো না? জি স্যার। স্ক্রিন শেয়ার তো দেওয়াই আছে দেখা যাচ্ছে। আচ্ছা দিলাম আমি আবার। এই যে এখন আবার হচ্ছে স্যার। আসছে? হ্যাঁ আসছে স্যার। আচ্ছা ওইটাই গত দিনও সমস্যা হয়েছিল। আচ্ছা তাহলে যে ফুল স্ক্রিন এখন আমরা আসি। আমি আমি একটু করতেছি, করতেছি। জি স্যার। আচ্ছা এই যে আমরা দুটো ছবি দেখাচ্ছি এখানে, দেখেন আপনি এটাতে এই এক্সটেনশন হয়ে গেছে। হ্যাঁ এখানেও এক্সটেনশন হয়ে গেছে। এখন যদি এই এক্সটেনশন হয়ে যায় অথবা রেক্সিসে আপনার সমস্যা হয় তখন কি করবেন? অবশ্যই আপনি একটা ডিপ ব্রেথ নেবেন, মাইক্রোস্কোপে রিঅ্যাডজাস্ট করবেন এবং এক্সটেনশন কতটুকু হলো সেটাকে আপনাকে ইভালুয়েট করবেন। তারপর আপনি ডিসিশন নেবেন আপনি ফার্দার আগাবেন কি আগাবেন। আপনি কিন্তু অলরেডি এক্সেস করে ফেলছেন। হ্যাঁ আপনার লেন্স প্রোটিন কিন্তু অলরেডি এক্সপোজড। এখন আপনাকে এখান থেকে বের স্টপ করার কোনো উপায় নাই। প্রিঅপারেটিভ কমপ্লিকেশন আমরা যখন দেখছি যে ওখান থেকে স্টপ করা যায়, কিন্তু এই অবস্থায় আপনাকে কিন্তু সার্জারি স্টপ করতে পারবেন না। আপনাকে সার্জারিকে প্রসিড করতেই হবে। কারণ কিভাবে করবেন সেটা নির্ভর করবে আপনার এক্সপার্টিজের উপর। আপনি যদি মনে হচ্ছে যে আপনার সমস্যা হচ্ছে, অবশ্যই আপনি আরেকজনের হেল্প নেবেন, কিন্তু এখান থেকে ফেলে আসা যাবে না, এখান থেকে আপনাকে আগাইতে হবে। আমরা দেখি কিভাবে আগাইতে পারি আমরা। এরপরে আসলো কি, আচ্ছা আমার এই ছবিগুলো ঝামেলা করতেছে। ওকে, পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার হতে পারে। পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ারটা একজন সার্জনের জন্য খুবই ডিভাস্টেটিং একটা সিচুয়েশন। তবে যদি আপনি প্রপারলি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি একজন খুব ভালো সার্জন। পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার সাধারণত এসআইসিএস এবং ফ্যাকো দুই ক্ষেত্রে হতে পারে। এসআইসিএস এর ক্ষেত্রে কখন হয়? ইউজুয়ালি নিউক্লিয়াস ডেলিভারি, কর্টিক্যাল ম্যাটার অ্যাসপিরেশন, পলিশিং অফ দ্য পোস্টেরিয়র ক্যাপসুল, আইওএল ইমপ্লান্টেশন এন্ড রোটেশন। আপনি নিউক্লিয়াস ডেলিভারি করছেন, কর্টিক্যাল ম্যাটার অ্যাসপিরেট করছেন, পলিশ করছেন সুন্দরভাবে, তারপর ভাবলেন যে দেই আইওএলটা দিয়ে দেই, হ্যাঁ ঘষায় ভালো আছে, কিন্তু হঠাৎ করে দেখলেন যে এই পোস্টেরিয়র ক্যাপসুল হয়ে গেছে। ঠিক আছে, ফ্যাকোতে হতে পারে কখন? গ্রুপিং হতে পারে, ফ্যাকো ফ্র্যাগমেন্টেশন হতে পারে, ইমালসিফিকেশন হতে পারে, কর্টেক্স অ্যাসপিরেশন, পলিশিং অফ দ্য পোস্টেরিয়র ক্যাপসুল, আইওএল ইমপ্লান্টেশন। যে কোনো সময় আপনার এই সমস্যাগুলো হতে পারে। তবে আপনাকে অবশ্যই এটার ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি আমার টিপস হচ্ছিল, প্রথমে স্টপ সার্জারি, সার্জারিকে আপনি বন্ধ করে দেন, আবার রিঅ্যাডজাস্ট করুন মাইক্রোস্কোপে, ডিপ ব্রেথ নেন, ইভালুয়েট দ্য টিয়ার। এবং এই টিয়ার ইভালুয়েট করার সময় আপনি দেখতে হবে টিয়ারের সাইজ কেমন, সেখানে কোনো ভিট্রাস লস হয়েছে কি হয়নি। যদি সাইজ ছোট থাকে তাহলে আপনি এই লেন্সটা বসায় দেন, ব্যাগে বসায় দেন। যদি লেন্স টিয়ারটা একটু বড় হয় এবং ওখানে যদি ভিট্রাস লস না হয় তাহলে আপনি কি করতে পারেন? আপনি সালকাসের লেন্সটা দিতে পারেন। এখানে লেন্সটা কি লেন্সটা দেবেন তখন আমি বলবো অবশ্যই হার্ড ডিজিট লেন্স দেবেন। এরপরে কি হতে পারে? হ্যাঁ আপনার ভিট্রাস লস হয়েছে, ভিট্রাস লস হলে আপনার প্রপারলি ভিট্রেক্টমি করতেই হতে পারে এবং এটা নির্ভর করবে আপনার অ্যাবিলিটির উপরে। আপনার যদি ভিট্রেক্টম থাকে অবশ্যই ভিট্রেক্টম দিয়ে আপনি অ্যান্টি ভিট্রেক্টমি করতে পারেন অথবা পার্সপ্লানার পোস্টেরিয়র ভিট্রেক্টমি করতে পারেন। যদি কিছুই না থাকে তাহলে ওপেন স্কাই আমরাকে বলি, যেটা আপনি সিজার দিয়ে প্রপারলি এই ভিট্রেক্টমি করতে হবে এবং একদম ক্লিয়ার করতে হবে, কোনো ভিট্রাস ট্র্যাক থাকা যাবে না। ভিট্রাস ট্র্যাক থাকলেই ভবিষ্যতে কি হতে পারে? আপনার রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, সিস্টেম ম্যাকুলার ইডিমা হতে পারে এবং যে আমরা এরপরে যাব যে কমপ্লিকেশন যেমন ইনফেকশন, ইভাইটিস এগুলো হতে পারে। এরপরে কি করতে হবে? অবশ্যই আপনি যদি ভিট্রাস লস হয় এবং আপনি ভিট্রেক্টমি করলেন, তারপর আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই এই ইনসিশনটা ক্লোজ করবেন উইথ স্টিচেস। আয়োডোডায়ালিসিস সাধারণত এই ফ্যাকোতে হয় না।
এসআইসিএস এ দেখা যায় যখন আমরা ভেক্টিস দিয়ে লেন্স ডেলিভারি করি তখন ওই ভেক্টিসটা গ্রিপ করতে পারে আইরিসটাকে। এই জন্য আমি বলবো যে আপনারা যখন ডেলিভারি করেন ভেক্টিস দিয়ে একটু সাবধানে দেখবেন যে টিপটা আইরিসকে হোল্ড করলো না। এছাড়া জেল ডেলিভারির মাধ্যমে আপনারা এই আয়োডোডায়ালিসিসটাকে অ্যাভয়েড করতে পারেন। ভিট্রাস লস আমরা একটু আলোচনা করেছি অলরেডি। posterior loss of lens fragments or drop down of nucleus or IOL, descendation of the IOL. এখানে যদি আপনি দেখেন যে সার্জারি করার সময় একটা লেন্স ফ্র্যাগমেন্টস আপনার লস হয়ে গেছে, কেন লস হলো? কারণ আমরা আগে বলছি যে আপনার পিসিটির জন্য হতে পারে। এটা পিসিটির জন্য আপনার লেন্স ফ্র্যাগমেন্টসটা ড্রপ হতে পারে, পুরার নিউক্লিয়াসটা ড্রপ হতে পারে, লেন্স আপনার দিয়েছেন সেখানে আপনার ডিসেন্ট্রেশন অফ দ্য আইওল হতে পারে। ফলে আবার আমি বলবো টিপসটা হচ্ছিল যে ইভালুয়েট দ্য টিয়ার and find out the location of the lens fragments or IOL. Take right decision for further steps. এখন আপনি কি ফার্দার অপারেশন করবেন নাকি এটা পোস্টপোন করবেন সার্জারি ফর দ্য রেটিনাল সার্জনস। শুড নট ওভার ম্যানিপুলেট, আবার আমি বলতেছি শুড নট ওভার ম্যানিপুলেট, কখনো ওভার ম্যানিপুলেট করবেন না। ডু নট ট্রাই ফর ফিশিং। এই যে লেন্স ফ্র্যাগমেন্ট চলে গেছে ওকে ধরার জন্য চেষ্টা করবেন না, ওকে বের করার জন্য অত বেশি চেষ্টা করবেন না। ক্লিন অ্যান্টিরিয়র চেম্বার, অ্যান্টিরিয়র চেম্বারকে আপনি যতটুকু সম্ভব ক্লিন করেন এবং ক্লোজ দ্য ইনসিশন ওন উইথ স্টিচেস, অবশ্যই স্টিচ দেবেন এবং ফার্দার সার্জারির জন্য আপনি রেটিনাল সার্জনের হেল্প নিতে পারেন, অথবা আপনি যদি এক্সপার্টিস হন তখন যদি ফ্যাকো করতেছেন হ্যাঁ এটাকে আপনি কনভার্ট করতে পারেন এসআইসিএস এ। এসআইসিএস কনভার্ট করে আপনি লেন্স ডেলিভারি করলেন, বিটটাসটাকে ক্লিয়ার করলেন, এরপরে আপনি লেন্সটা আইওলটা ডিসিশন নেবেন যে আইওল কোন ধরনের আইওল নেবেন এবং কোনটাই সঠিক। সুপ্রাকর্ডাল হেমোরেজ, সুপ্রাকর্ডাল হেমোরেজ যদি হয় তাহলে আপনি অবশ্যই ইমিডিয়েটলি ইনসিশনটাকে ক্লোজ করবেন উইথ স্টিচেস। এরপরে এই ক্ষেত্রে কি হয়, ইন্ট্রাঅকুলার প্রেশার অনেক বেড়ে যায়, ফলে আপনি হাইপার অসমোটিক এজেন্ট ইউজ করবেন, আমরা ম্যানিটল আইভি ইউজ করতে পারি এখানে। এরপরে আপনি ড্রেন করবেন, এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। এখন আসি আমরা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, আমাদের 15 মিনিট আছে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আমরা দুইভাবে ভাগ করব, আর্লি এন্ড ডিলেড। আর্লি কমপ্লিকেশনের ভিতরে আমি প্রথমে আনছি পোস্ট অপারেটিভ অ্যাস্টিগমেটিজম। কি জন্য আনছি যে হ্যাঁ আপনি একদম ভালো অপারেশন করছেন, কোনো সমস্যা নাই, ক্লিয়ার কাট অপারেশন, সেই ক্ষেত্রে আপনার এই অ্যাস্টিগমেটিজম আমাদের একটু ভাবায়। অ্যাস্টিগমেটিজমটাকে পোস্ট অপারেটিভ অ্যাস্টিগমেটিজমকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, আমরা যখন বায়োমেট্রিক করব তখন K1 K2 রিডিং দেখব, যদি ডিফারেন্স একের বেশি হয় তখন আপনাদের চিন্তা করতে হবে যে আমরা টোয়ারিক আইওল ইউজ করব কি করব না, অথবা যদি টোয়ারিক আইওলের অপশন না থাকে আপনার কাছে তখন আপনাকে কি করতে হবে যে রেডিয়াল ইনসিশন দিয়ে আমরা এই অ্যাস্টিগমেটিজমকে অ্যাভয়েড করব। না হলে এই আপনার ইনসিশন ইনডিউসড এই আপনার অ্যাস্টিগমেটিজম আরো বেড়ে যাবে, ফলে রোগী দেখতে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনি পোস্ট অপারেটিভ ক্ষেত্রে আপনি কি করতে পারেন, স্পেকটাকল দিয়ে কারেকশন করতে পারেন যদি রোগী অ্যালাউ করে। আর কি হতে পারে আর্লি পোস্ট অপারেটিভ, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যেতে পারে, ইন্ট্রাঅকুলার যদি প্রেসার বেড়ে যায় অবশ্যই আপনি অ্যান্টিগ্লুকোমা ড্রাগ ইউজ করবেন। কর্নিয়াল ইডিমা থাকতে পারে, এখানে হাইপারসমোটিক সলিউশন আপনি দিতে পারেন অথবা আই ড্রপ দিতে পারেন। বুলাস ক্যারোটোপ্যাথি, স্টেট ক্যারোটোপ্যাথি হতে পারে, উন্ড ডেহিসেন্স, উন্ড লিকেজ হতে পারে, এবং সেই ক্ষেত্রে উন্ড ডেহিসেন্স এবং উন্ড লিকেজ যদি থাকে অবশ্যই আপনি ফার্স্ট পিরিয়ডে স্টিচ অথবা রিস্টিচ করবেন। আইরিস পোলাস হতে পারে, হাইপিমা হতে পারে, ডিসলোকেশন এন্ড ম্যালপোজিশন অফ আইওল, ইভাইটিস, এন্ডোপথ্যালমাইটিস, টাস। আমি যেগুলো বললাম না সেগুলো আমি পরে ডিসকাস করব। টাস, টক্সিক অ্যান্টেরিয়র সেগমেন্ট সিনড্রোম। এই টাস হচ্ছে একটা নন ইনফ্লামেটরি রিঅ্যাকশনস, এবং পোস্ট অপারেটিভ দেখবেন আপনি একদম টিপিক্যাল ইভাইটিসের মতো দেখা যাচ্ছে অথবা অ্যাকুট এন্ডোপথ্যালমাইটিসের মতো দেখা যাচ্ছে, সেখানে সেলস ফ্লেয়ার অনেক বেশি এবং রোগী ভীষণ অনেক কম, এবং এটা খুবই ডিভাস্টেটিং একটা কন্ডিশন এবং এটার ইমপ্রুভমেন্ট খুব সহজে হয় না। ট্রিটমেন্ট কি, এটা আমরা নরমালি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করতে পারি, অল রুটস।
এটা আমার আমার দুইটা পেশেন্ট আমি হয়েছিল এটা টাস্ক। এটা কি কি দ্বারা হতে পারে? আপনার যে এডিগেটেড সলিউশন ইউজ করতেছেন সেখান থেকে হতে পারে, অথবা ব্লু থেকে হতে পারে, অথবা ইসের লেন্স ম্যাটার থেকে হতে পারে। এরপরে কি হতে পারে? ক্যাপসুলার ব্লক সিনড্রোম হতে পারে, এপিথেলিয়াল ইনগ্রোথ হতে পারে। এখন আমরা আলোচনা করব যে বুলাস কেরাটোপ্যাথি এবং স্ট্রেট কেরাটোপ্যাথি, এই দুটোর ভিতর পার্থক্য একদম ক্লিয়ার কাট। বুলাস কেরাটোপ্যাথিতে কি হয়? এপিথেলিয়াল ইডেমা হয়। আর স্ট্রেট কেরাটোপ্যাথিতে কি হয়? আপনার স্টোমাল ইডেমা হবে এবং ডেসিমেল ফুল থাকবে। বুলাস কেরাটোপ্যাথি আমরা যদি হাইপারটোনিক সলিউশন ইউজ করি তাহলে এটা ঠিক হয়ে যায়, কিন্তু স্ট্রেট কেরাটোপ্যাথি অনেক সময় ভালো হয় না এবং অনেক সময় আপনার পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি লাগতে পারে। হাইপিমা হলে জাস্ট ইমোবিলাইজ করে দেবেন পেশেন্টটাকে এবং প্রপটা পজিশনে থাকবে। এর সঙ্গে আপনি অ্যাড করবেন অবশ্যই অ্যান্টিগ্লুকোমাইন ড্রাগ। এপিথেলিয়াল ইনগ্রোথ খুবই রেয়ার। ক্যাপসুলার ব্লক সিনড্রোম, এই ক্যাপসুলার ব্লক সিনড্রোম কিন্তু অনেক সময় আপনাদের পরীক্ষা আসতে পারে। ক্যাপসুলার ব্লক সিনড্রোমে কি হয়? আপনার লেন্স এবং পোস্টেরিয়র ক্যাপসুলের মাঝখানে অনেক সময় ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। এই ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার ফলে এই লেন্সটা অ্যান্টিরিয়র ফরওয়ার্ডিং হতে পারে, অথবা পোস্টেরিয়র ক্যাপসুলটা পোস্টেরিয়রলি ডাউনওয়ার্ডে মুভ করতে পারে এবং তখন হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর হতে পারে। এটা হলে কি করতে হবে? অবশ্যই আপনাকে আইওএল বের করে ফেলতে হবে এবং নতুন ভাবে আইওএল রিপোজিশন করতে হবে। আইরিশ প্রোলাপসের খুব সহজ। যদি এটা পোস্ট অপারেটিভ আইরিশ হয় এবং ইনসিশন দেওয়ার পরেও আপনার স্টিচ দেওয়ার পরেও যদি আপনার আইরিশ প্রোলাপস হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা আইরিশ বের হয়ে আসলে ওটা হেলদি কিনা দেখতে হবে। যদি হেলদি না হয় এক্সারসাইজ করে দেবেন এবং রিসোসার দেবেন। ডিসেন্ট্রেশন আইওএল অর আইওএল অপটিক ক্যাপচার, এক্ষেত্রেও আপনাকে আবার ইভ্যালুয়েট করতে হবে যে ভিটাস লস আছে কিনা। যদি ভিটাস লস না থাকে তাহলে আইওএলটাকে ডিসেন্ট্রেশন করতে হবে এবং দেখতে হবে যদি ডিসেন্ট্রেশন করে না থাকে সালকাস দিতে পারেন অথবা স্ক্লেরাইজেশন আইওএল দিতে পারেন। ইভাইটিস, অ্যান্টিরিভাইটিস, পোস্টেরিভাইটিস। হ্যালো, হ্যাঁ স্যার 8 মিনিট আছে স্যার। আচ্ছা ঠিক আছে। অ্যান্টিরিভাইটিসে যে আমরা কি হয়? সাবকন্ডালার ইনজেকশন থাকতে পারে, কর্নিয়াল ইডেমা থাকতে পারে এবং কেপি থাকতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করলেই, আমরা স্টেরয়েড ইউজ করলেই দেখা যায় কি রোগীটা ভালো হয়ে যায়। তবে আপনি প্রপারলি ফলো আপে রাখতে হবে রোগীটাকে। এখন আসি সবচেয়ে ডিভাস্টেটিং কমপ্লিকেশন, দ্যাট ইজ অ্যাকুট পোস্টেরিয়র এন্ডোপথ্যালমাইটিস। ইনসিডেন্ট ইজ 1 in 1000। কমন কজেটিভ অর্গানিজম কি আছে? স্টেফিলোকোকাস এপিডার্মিস, স্টেফিলোকোকাস অরিয়াস এন্ড সুডোমোনাস স্পিসিস। এবং সাধারণত 90% কেস হচ্ছিল গ্রাম পজিটিভ এবং 10% গ্রাম নেগেটিভ। সোর্স অফ ইনফেকশন এটা আপনারা দেখে নিন। অ্যাকুট পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস সাইনটা কি? পেইন, রেডনেস এন্ড ভিজুয়াল লস। সিমটমস: আইলিড সোয়েলিং, কেমোসিস, কনজাংটিভাল ইনজেকশন, ডিসচার্জ, কর্নিয়াল হেজ, ফাইব্রোসিস এক্সুডেড, হাইপোপিয়ন থাকতে পারে। এই যে দেখেন হাইপোপিয়ন। আরপিডি খুব রেয়ার। ইম্পেয়ার্ড ভিউ অফ ফান্ডাস, দ্যাট ইজ ভিট্রাইটিস। এখন চিকিৎসা কি দেবেন? চিকিৎসা দেওয়ার পূর্বে আমরা এই অ্যাকুট এপিডার্মিসে অ্যাভয়েড করার জন্য আমরা কিছু মেজার নিতে পারি প্রি অপারেটিভলি এবং কিছু পার অপারেটিভলি। প্রি অপারেটিভ মেজারের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট অফ প্রি এক্সিস্টিং ইনফেকশন। যদি অকুলার কোনো ইনফেকশন থাকে তাহলে আগে আপনি অপারেশনের আগে এটা চিকিৎসা করে নেবেন। ইনস্টলেশন অফ 5% প্রভিডেন্ট আয়োডিন। আমরা সাধারণত আমার টিপস হলো যে অপারেশন টেবিলে ঢোকার আগে যখন ব্লক দেবেন তখন এক ফুটা প্রভিডেন্ট আয়োডিন দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে এটা অনেক সময় আমরা এই এন্ডোথেলিয়ামাইটিস অ্যাভয়েড করতে পারি। এবং পারাপাটিভলি আমরা কি করতে পারি? ইন্ট্রাক্যামেরাল সেফ্রোজিম ইনজেকশন দিতে পারি। ইন্ডিকেশন অফ আইডেন্টিফিকেশন অফ প্যাথোজেন, আমি আগে বলছি যে গ্রাম পজিটিভ 90% এবং গ্রাম নেগেটিভ 10%। এখন এটাকে কি করতে হবে? যদি এন্ডোথেলিয়ামাইটিস হয়ে যায় তখন আপনাকে অ্যাকোয়াস বা ভিট্রাস স্যাম্পলিং করতে হবে ফর কালচার সেন্সিটিভিটি, কনজেনিটাল সোয়াব ফর কালচার সেন্সিটিভিটি, বি স্ক্যান আল্ট্রাসাউন্ড করতে হবে, and culture sensitive par operative materials. All the par operative materials কে আপনাকে অবশ্যই কালচার সেন্সিটিভিটি করতে হবে যে ফাইন্ড আউট দ্য সোর্স। এখন আসলে ভিট্রাস আপনি কিভাবে স্যাম্পলিং করতে পারেন? আমরা সাধারণত 23 গেজ নিডল দিয়ে ভিট্রাস ট্যাপ করতে পারি 0.2 ml। এবং এই ভিট্রাস ট্যাপ আপনি যখন করবেন তখন আপনি কি করতে পারেন? পার অপারেটিভ ইন্ট্রাভিট্রাল ইনজেকশনও, অ্যান্টিবায়োটিক ইনজেকশন আপনি দিতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছিল
যে ওই একই নিডল দিয়ে করবেন না, যেটাতে আপনি ভিটা স্ট্যাপ করবেন সেই নিডল দিয়ে করবেন না, আপনি 25 গেজ নিডল দিয়ে ভ্যানকোমাইসিন অথবা সেপ্টাজিডিম ইন্ট্রাভিটাল ইনজেকশন দেবেন। এবং সেখানেও আবার দুটো কথা আছে, একই ইনজেকশন দিয়ে একই নিডল দিয়ে আপনি কি ভ্যানকোমাইসিন এবং সেপ্টাজিডিম দেবেন কি দেবেন না। আমার সাজেশন ছিল অবশ্যই সেপারেট নিডল ইউজ করবেন। এখন হচ্ছে ম্যানেজমেন্ট কি বলুন, যে ম্যানেজমেন্টের প্রথম দিকে দেখেন অ্যান্টিবায়োটিক এন্ড স্টেরয়েড অল রুটস। যদি অ্যাকুট পোস্ট অপারেটিভ হয়, এটা ছিল একটা ইমার্জেন্সি। দেশে যেরকম ইমার্জেন্সি হলে সবাই ঝাঁপায় পড়ে, এখানে সবাই ঝাঁপায় পড়তে হবে। অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডকে অল রুটস দিতে হবে, ইন্ট্রাভিটাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাবকনজাংটিভাল, টপিক্যাল এন্ড ওরাল। এখানে ইন্ট্রাভিটাল আমরা কি দিতে পারি, ভ্যানকোমাইসিন দিতে পারি, সেপ্টাজিডিম দিতে পারি, সাবকনজাংটিভাল দিলাম, ওরাল ও টপিক্যাল সেপ্টাজিডিম এবং ভ্যানকোমাইসিন আমরা 45টাও দিতে পারি। কারণ এখান থেকে আমাদের নরমাল যে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি সেটা আসলে কাজ করে না, তো 45 সেপ্টাজিডিম অথবা ভ্যানকোমাইসিন খুব ভালো কাজ করে। এরপরে ওরাল অ্যান্টিবায়োটিক মক্সিফ্লোক্সাসিন ইউজ করতে পারি। ওরাল স্টেরয়েড প্রেডনিসোলোন, পেরি অকুলার স্টেরয়েড, টপিক্যাল ডেক্সামেথাসোন, টপিক্যাল অবশ্যই মাইড্রেটিক ইউজ করবেন, অ্যাট্রোপিন আই ড্রপ। এগুলো দেওয়ার পরও আপনাকে ফলো আপে রাখতে হবে, রোগীকে রিপিটেডলি ফলো আপে রাখতে হবে। এবং তখন দেখলেন যে আপনার ভিশন হ্যান্ড মুভমেন্ট থাকলে অবশ্যই পার্স প্লানা ভিট্রেক্টমি করতে হবে প্রথম থেকেই। ওকে, হ্যান্ড মুভমেন্ট আবার মনে রাখবেন, হ্যান্ড মুভমেন্ট না, পারসেপশন অর লাইট। ওকে, এইভাবে আপনি এই যে ম্যানেজমেন্ট করলেন, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, রোগী ভালো হয়ে গেল। এরপরও কি হতে পারে, ইট দিস মে লিড টু ক্রনিক এন্ডোপথ্যালমাইটিস and may lead to maculopathy, hypertonic, chronic uveitis, secondary glaucoma and ultimately thysis. থাইসিস হয়ে গেলে অবশ্যই আপনি তখন মুক্তি ম্যাডামের কাছে রেফার করবেন এটাকে ম্যানেজমেন্ট করার জন্য। ডিলেড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন স্যার আর 3 মিনিট আছে স্যার, ওরা একটু যদি কেউ কোশ্চেন করা, বাদ বাকিটা স্যার আমরা নেক্সট ক্লাসে আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা এই ডিলেড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনটা এবং আমাদের যে ক্যাটারাক্ট সার্জারি ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট মঙ্গলবার স্যার, নেক্সট মঙ্গলবার নিয়ে আসতে পারি। হ্যাঁ 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 স্যার। ওই যে এখানে একজন লেখছে স্যার, একটা কোশ্চেন, হয় পারফোরেশন অকার ইন হাই মায়োপিয়া যে নিয়া শারমিন। আচ্ছা, হাইপোমায়োপিয়া এর ক্ষেত্রে কি হয়, চোখের সাইজটা বড়, তাই না, আইবলটা সাইজ বড় না, বড় থাকার জন্য ওই যে ব্লক দিচ্ছে বড় থাকার জন্য পারফোরেশনের চান্সটা বেশি, কারণ সে তো আপনার অরবিটাল যে স্পেসটা আছে সেটা বেশি অকুপাইড করছে, এটাই। আর কেউ কোনো কোশ্চেন করবেন তাহলে, মানে সে আনমিউট করে কোশ্চেন করেন। আচ্ছা, আমি এখন স্ক্রিন থেকে বের করে আসবো কিভাবে স্যার? ওই যে স্টপ শেয়ার। আচ্ছা ঠিক আছে, এখন বলেন আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার, টাস আর আর্লি পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস ডিফারেন্সিয়েশন বলতে গেলে স্যার কিভাবে ডিফারেন্সিয়েট করব? আসলে এটা ডিফারেন্সিয়েট করা খুবই কষ্ট। হ্যাঁ, এখানে কারণ সবগুলো জিনিসই একই রকম, একদম ইউভাইটিসের যে সিমটম গুলো থাকে এবং টাসের একই রকম থাকে। এখানে আপনার একটাই উপায় আছে ডিফারেন্সিয়েট করা, সেটা হচ্ছিল যে কালচার সেন্সিটিভিটি। যদি আপনার অ্যাকুট হয়, ইউভাইটিস থাকে, আবার আপনার নন ইনফেকশাস ইভাইটিসের সাথে এটারও ডিফারেন্সিয়েট আসলে খুবই টাফ। হ্যাঁ, স্যার টাইমের কোনো ব্যাপার আছে স্যার? স্যার টাইম লিমিটের মধ্যে যে 24 আওয়ার্স, স্যার 24 আওয়ার্স এর মধ্যে হলে সেটা টাস, বা তারপরে হলে সেটা এন্ডোপথ্যালমাইটিস, এরকম কোনো কিছু কি স্যার ডেফিনেট কিছু আছে স্যার? ডেফিনেট কিছু নাই, তবে আপনি সাধারণত টাচ দেখা যাচ্ছে যে হ্যাঁ 24 আওয়ার্স এর পরে অনেক সময় টাচ হতে পারে। ঠিক আছে, এটা একটু সময় নেয়, এটা জাস্ট টোটাল হচ্ছিল ইনফ্লামেটরি। আপনি জানেন যে কোনো একটা কর্টিক্যাল ম্যাটার যদি থাকে, অথবা কর্টিক্যাল ম্যাটারটা কি অথবা লেন্স প্রোটিনটা কি, রোন্স প্রোটিনটা কিন্তু নিজেই বডির জন্য একটা অ্যান্টিজেন। যখন এটা এক্সপোজ হবে তখন আমাদের রিভাল টিস্যুগুলো অথবা আমার ইমিউন সিস্টেম গুলো তাকে অ্যাটাক করবে। কাছেও তাই, যে আমাদের যে ইরিগেটিং ম্যাটেরিয়ালস গেল অথবা আপনার গ্লোভস থেকে ডাস্ট গেল, সেটার উপর একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়। হ্যাঁ, ফলে দুটাকে ডিফারেন্সিয়েট করা আসলে খুব টাফ।
স্যার ওই যে আরেকজন কোশ্চেন করছে Thank you, স্যার, sir. টাস ইউভাইটিস আর এন্ডোপথ্যালমাইটিস কিভাবে ডিফারেন্সিয়েট করবে, এটা কিন্তু তাহলে নেক্সট ক্লাস স্যার একটু আপনি করে দিন। আচ্ছা নেক্সট ক্লাস। আচ্ছা এখন আর সময় আছে? স্যার 1 মিনিট টাইম আছে স্যার, আর কেউ যদি কোনো কোশ্চেন করে। এবং সার্জিক্যাল স্যার, আমার একটা- টেকনিক আসলে কি এন্ডোপথ্যালমাইটিস কিংবা অ্যাকুট এন্ডোপথ্যালমাইটিস অথবা টাচ এগুলো আলোচনা করতে নিজেদেরই একটা ক্লাস লাগে। স্যার তাহলে কি স্যার আমরা একটা শুক্রবারে 2টা ক্লাস একবারে অ্যারেঞ্জ করবো স্যার? নেক্সট ক্লাসে আঞ্জুম স্যার বলছেন যে একটানা 2টা ক্লাস নেবে, 40 মিনিট প্রথমে, তারপরে 10 মিনিট গ্যাপ দিয়ে আবার 40 মিনিট। তারপরে শুক্রবারে কি আপনি এরকম একটা ক্লাস নেবেন স্যার? কারণ আমাদের তো ক্যাটারাক্ট আসলে অনেকগুলো ক্লাসের হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার ওই মানে একটা শুক্রবারে আমরা টানা 2টা ক্লাস নিলাম, একটা 40 মিনিটসের নিয়ে 5 মিনিট গ্যাপ 10 মিনিট গ্যাপ দিয়ে তারপর আবার 40 মিনিটসের আমি আরেকটা শিডিউল করলাম আর কি। এখন স্টুডেন্টরা কি মানে ওদের কি অবস্থা? ওরা তো স্যার শুক্রবারে তো আর অতটা কাজ নাই স্যার, মানে 8 তারিখে শুক্রবারে স্যার আঞ্জুম স্যার ক্লাস নেবেন, অপটিক্স ক্লাসটা এরকম 2টা ক্লাসে নিয়ে নেবেন। তাহলে স্যার 15 তারিখে স্যার তাহলে আপনি এরকম 2টা ক্লাস নিতে পারে যদি স্টুডেন্টরা আগ্রহী হয়। জি স্যার। তাহলে ওদের